বাবা, এভাবে কাজ হবে না। আমার ব্যথা লাগছে ভীষণ। আপনি আমাকে ছেড়ে দিন। আমার কথাটা শুনে আমার বাবা মুচকি হেসে ফেলে বললেন, আরে কাজল মা আমার, আমি আছি তো। তুই এত চিন্তা করছিস কেন? আমি থুথু দিয়ে ঠিক করে দিচ্ছি। আমার বাবার কথাটা শুনে আমি মৃদু কণ্ঠে বললাম, বাবা যাই করেন একটু দ্রুত করুন। আমার অনেক কাজ পড়ে আছে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা তার থুথু দিয়ে চেষ্টা করতেই আমি। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কাজল রানী। আমার বয়স 21। আমি একজন সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়ে। আমার পরিবারে আমার বাবা মা ও আমি আছি। আমার কোনো ভাই বোন নেই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি, আর আমার মা পেশায় একজন ব্যবসায়ী। আমার মায়ের একটা বুটিকের দোকান আছে। আমার বাবা যেহেতু পেশায় এক কাঠমিস্ত্রি ছিলেন, তাই আমার বাবার আয়ও অনেক কম ছিল। এই সামান্য আয় দিয়ে আমাদের সংসারটা ঠিকভাবে চলছিল না। আর এই কারণেই আমার মা সিদ্ধান্ত নিলেন তিনি নিজেও কিছু একটা করে সংসারের হাল ধরবেন। আর এই কারণেই আমার মা বুটিকের ব্যবসা শুরু করেন। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে বলে আমার বাবা মা সব সময় আমার অনেক খেয়াল রাখতেন। আমি আমার বাবা মায়ের কাছে যখন যা বায়না করতাম, আমার বাবা মা আমাকে তখন তাই দিয়ে দিতেন। আমি অনেক খুশি ছিলাম আমার পরিবারকে নিয়ে। তবে আমার বাবা মা সব সময় আমাকে বলতেই ঠিকভাবে পড়াশোনা করতে। আমিও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। আমার দিনকাল ভালোই চলছিল। তবে আমার জীবনে আসল পরিবর্তন আসলো যখন আমি কলেজে চলে যাই। কলেজে পড়াশোনা শুরু করতেই আমি দেখতে পাই আমাদের কলেজের সকল বন্ধুরা নিজেদের ফোন নিয়ে কলেজে আসে। তাদের সকলের হাতে ফোন ছিল। শুধুমাত্র আমার হাতে কোনো ফোন ছিল না। আমার সকল বন্ধু বান্ধবীদের হাতে ফোন দেখার পরে আমার নিজের ইচ্ছে হতে লাগলো ফোন নেয়ার। কিন্তু আমার বাবা মা তো আমাকে ফোন দিবে না। আমি যে কি করে একটা ফোন নিব, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। এইদিকে কলেজে আসার পরে আমার অনেক জনের সাথে পরিচয় হয়। আমার একটা বান্ধবীও হয়। আমার বান্ধবীর নাম ছিল রূপালী। আমার বান্ধবী রূপালী সব সময় আমার পাশেই বসে। আজ রূপালী আমার পাশে এসে বসেছে। রূপালী আমার পাশে এসে বসে আমার মন বিষণ্ণ দেখে আমাকে জিজ্ঞেস করল, কিরে তোর মনটা এমনভাবে মলিন হয়ে আছে কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? আমি আমার বান্ধবী রূপালীর প্রশ্নের জবাবে বললাম, না তেমন কিছু হয়নি। এমনিতেই আমার ভালো লাগছে না। আমার কথাটা শেষ হতেই রূপালী আমাকে বলল, আচ্ছা বুঝতে পেরেছি। তোর কি কোনো ছেলে বন্ধু আছে? আমি রূপালীর কথাটা শুনে একটা অবাক হয়ে গেলাম। কারণ স্কুল থেকে শুরু করে কলেজে আসা অবধি কখনো কোনো ছেলে বন্ধু হয়নি আমার। আমি এই বিষয়টা নিয়ে কখনো চিন্তা করিনি। তবে আজ আমার বান্ধবী রূপালীর কথাটা শোনার পর আমার মনের মাঝে কেমন যেন অদ্ভুত রকম করে উঠল। আমি রূপালীকে বললাম, না তো, আমার কখনোই কোনো ছেলে বন্ধু হয়নি। তোর কি কোনো ছেলে বন্ধু আছে? আমার প্রশ্নের জবাবে রূপালী শব্দ করে হেসে ফেলে বলল, বলিস কি তুই? একটা ছেলে বন্ধু নেই তোর? আমার তো অনেক ছেলে বন্ধু আছে।
তাদের সাথে আমি সব সময় আড্ডা দেই, পড়াশোনার করি, ঘুরতে চলে যাই। আমি আমার বান্ধবী রূপালীর কথাটা শুনে একটু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, সত্যি বলছি তুই? তোকে দেখে তো এমন মনেই হয় না। আমার কথাটা শুনে রূপালী হেসে ফেলে বলল, আরে আমি তোকে অযথা মিথ্যা বলতে যাব কেন? তাছাড়া আরো অনেক গল্প আছে যেসব আমি তোকে বলিনি। তুই শুনতে চাস গল্প? আমি আমার বান্ধবী রূপালীর প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ শুনতে চাই। তুই শোনা দেখি কি গল্প আছে। আমার কথা মতো আমার বান্ধবী রূপালী তার বন্ধুদের নিয়ে বিভিন্ন গল্প করতে লাগল। আমিও আমার বান্ধবী রূপালীর বলা গল্প মন দিয়ে শুনছিলাম। আসলে আমার তো এমন কোনো গল্প নেই জীবনে, যেটা আমি কাউকে বলতে পারি, তাই অন্যের গল্প শুনছি এতটা মনোযোগ দিয়ে। আমার বান্ধবী রূপালী ক্লাসের সম্পূর্ণ সময়টা ধরে আমাকে তার বন্ধু ও পরিবারকে নিয়ে সকল কথা বলল। আমি রূপালীর বলা সকল কথা শোনার পর নিজেকে আর সামলাতে পারছিলাম না। আমার জল চলে আসলো। আমার বান্ধবী রূপালী নিজের সকল কথা আমাকে বলে ফেলার পর আমাকে জিজ্ঞেস করল, কিরে কাজল, তুই ঠিক আছিস তো? কোথায় হারিয়ে গেছিস আবার তুই? আমার বান্ধবী রূপার কণ্ঠস্বর কানে আসতেই আমার ঘোর কাটল। আমি আমার বান্ধবী রূপালীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আরে কোথাও না, আমি ঠিক আছি। আমার কথাটা শুনে রূপালী আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে মিটমিট করে হেসে বলল, আমি বুঝতে পারছি ঠিক তুই কি নিয়ে চিন্তা করছিস। আমি রূপালীর কথাটা শুনে হেসে ফেলে বললাম, আরে ছাড় তো এসব। আমি দেখি বাবাকে বলে একটা ফোন নেওয়া যায় কি না। আমার বাবাকে বললেন হয়তো বাবা আমাকে না করবে না। আমার কথাটা শুনে রূপালী বলল, হ্যাঁ বলতে পারিস। এখন চল, বাড়ি ফেরার সময় হয়ে গেছে তো। আমি আর আমার বান্ধবী রূপালীকে তেমন কিছু বললাম না। আমি আর রূপালী একসাথেই ক্লাস থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসলাম। আমি বাড়ি ফিরে এসে প্রতিদিনের মতো আজ ও সবার আগে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে নিজের ঘরে বসে কিছু সময় বিশ্রাম নিয়ে নিলাম। আমি আমার ঘরে এসে বিশ্রাম নিচ্ছি ঠিক, তবে আমার মাথায় রূপালীর বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আমি যেন নিজের মনকে একদমই শান্ত রাখতে পারছি না। আমি বেশ অনেকটা সময় আপন মনে রূপালীর কথা চিন্তা করার পর একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে পড়লাম। আমার বাবা এখনো বাড়ি আসেনি, তাই আমি ভাবছি ফোনের কথাটা মাকে গিয়ে বলি। আমি আমার ভাবনা মতো নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমার মায়ের বুটিকের দোকানে। আমি দোকানে আসতেই দেখতে পেলাম মা নিজের কাজ করছে। আমাকে দেখতে পেয়ে মা মুচকি একটা হাসি দিয়ে বললেন, কাজল মা, তুই আজ হঠাৎ এখানে? কি ব্যাপার? কিছু লাগবে তোর? আমার মায়ের প্রশ্নের জবাবে আমি মলিন কণ্ঠে খানিক বায়না করে মাকে বললাম, মা আমার একটা জিনিস লাগবে, সেটাই আপনাকে বলতে এসেছি। আপনি আমাকে কথা দিন আমাকে দিবেন এটা। আমার বায়না শুনে আমার মা হেসে ফেললেন। আমার মায়ের সবসময় আমার প্রতি অনেক বেশি টান, সেটা আমি খুব ভালো করেই জানি। আমার কোনো বায়না আজ অবধি আমার মা ফেলতে পারেনি। আমার বিশ্বাস আমার মা আজ ও আমার বায়না ফেলবেন না। আমাকে এমনভাবে বায়না করতে দেখে আমার মা হেসে ফেলে বললেন, আচ্ছা বাবা, বল কি চাই তোর। আমি চেষ্টা করব তোর আবদার পূরণ করার। আমি মায়ের কথাটা শুনে বললাম, মা আমার একটা ফোন লাগবে। আমাদের কলেজের সবার ফোন আছে, শুধুমাত্র আমার নেই। আপনি আমাকে একটা ফোন নিয়ে দিন মা। আমার কথাটা শুনে আমার মা খানকে থমকে গেলেন। মা আমার দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করতে লাগলেন। আমি আমার মায়ের চোখ মুখ দেখে বেশ ভালোই বুঝতে পারছি যে মা কিছু একটা চিন্তা করছেন। আমি আমার মাকে চিন্তা করতে দেখে আবার ও মাকে উদ্দেশ্য করে বললাম, কি হলো মা, আপনি নিশ্চুপ হয়ে গেলেন কেন?
বলুন না আমাকে একটা ফোন নিয়ে দিবেন। আমার কথাটা শুনে আমার মা এবার বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফোন নিয়ে দিব, কিন্তু আমার একটা কাজ তোকে করে দিতে হবে। আমি আমার মায়ের কথাটা শুনে ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমি মাকে বললাম, হ্যাঁ মা, বলুন কি কাজ করতে হবে, আমার সব কাজ করব। আমাকে খুশি হতে দেখে মা ও খুশি হয়ে গেলেন আর বললেন, এই যে বুটিকের মধ্যে কয়েকটা সেলাইয়ের কাজ বাকি আছে, তুই এইগুলো বাড়ি নিয়ে গিয়ে সেলাই করে নিয়ে আয়। এর মধ্যেই আমি তোর জন্য ফোন নিয়ে আসছি। আমি আমার মায়ের কথাটা শুনে হাসি মুখে বললাম, আচ্ছা ঠিক আছে মা, আমি সেলাই করে নিয়ে আসছি। এই বলে আমি জামাগুলো নিয়ে বুটিক থেকে সোজা আমার বাড়ি ফিরে আসলাম। আমি এর আগেও বুটিকের সেলাইয়ের কাজ করেছি, তাই আমার তেমন একটা সমস্যা হবে না কাজ করতে। আমি জামা কাপড়গুলো নিয়ে বাড়ি ফিরে আসতেই দেখতে পেলাম আমার বাবা বাড়ি ফিরে এসেছেন। আমার বাবা আমার হাতে এতগুলো জামা দেখে একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, কাজল মা, তোর হাতে এত জামা কেন? কোথা থেকে নিয়ে এসেছিস জামাগুলো? আমার বাবার প্রশ্নের জবাবে আমি মুচকি হেসে বললাম, এই তো বাবা, মায়ের বুটিক থেকে নিয়ে এসেছি। এইগুলো এখন আমাকে সেলাই করতে হবে। আপনি কখন বাড়ি এসেছেন? আমার প্রশ্নের জবাবে আমার বাবা মৃদু কণ্ঠে বললেন, আমি তো বাড়ি এসেছি একটু আগেই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোর মা হঠাৎ তোকে এত জামা সেলাই করতে কেন দিল। আমি বাবার প্রশ্নটা শুনে খানিক হেসে ফেলে বাবাকে সবটা বুঝিয়ে বললাম। বাবা আমার কথাগুলো শোনার পর আমাকে আর কিছু বললেন না। তিনি সোজা চলে গেলেন তার ঘরের দিকে। আমার বাবা তার ঘরে ফিরে যেতেই আমি আমার ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে এসে জামাগুলো বিছানার উপর রেখে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে ঘরে ফিরে সেলাইয়ের কাজ শুরু করালাম। আমি বিছানায় বসে আপন মনে সেলাই করছি আর আমার বান্ধবী রূপালীর কথা ভাবছি। রূপালীর বাবা রূপালীকে সব সময় সাহায্য করে। রূপালী নিজেও তার বাবাকে সাহায্য করে। তারা নাকি একসাথে সবাই মিলে কাজ করে থাকে। সত্যি রূপালীর পরিবারটা অনেক ভালো। তবে আমি বুঝতে পারছি না যে আমার মাথায় এখন এইসব কথা কেন কাজ করছে। রূপালীর বলা কথাগুলো মনে পড়তেই আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। মনে হলো আমার মনের মাঝে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি সেলাই করছি আর আপন মনে এসব নিয়েই চিন্তা করতে থাকি। প্রায় মিনিট 30 সময় আমি সেলাই করার পর আচমকা আমার সুই আমার হাতে গেঁথে গেল। সূচ আমার হাতে ফুটে যেতেই আমি বাবাকে ডাকলাম। আমার ডাক শুনে আমার বাবা দৌড়ে ছুটে চলে আসলেন আমার ঘরে। বাবা আমার ঘরে এসে আমার হাতে সূচ দেখে ভীষণ রকম বিচলিত হয়ে পড়লেন। বাবা আমার পাশে বসে আমার হাতটা ধরতেই আমি অনুভব করলাম আমার জল চলে এসেছে। আমি আমার বাবার দিকে তাকাতেই বাবা বিচলিত কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলেন, কাজল মা, এমনটা হলো কি করে? একটু সাবধানে কাজ করবি তো? আমি বাবাকে বিচলিত হতে দেখে মুচকি হেসে বললাম, আরে বাবা, তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি অযথা আমাকে নিয়ে এত চিন্তা করছেন। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, তোকে আর কোনো কাজ করতে হবে না মা, আমি তোর কাজ করে দিচ্ছি। এই বলে বাবা আমার হাতে ঔষধ লাগিয়ে দিতে লাগলেন। বাবা সব সময় আমার অনেক খেয়াল রাখেন। আজ বাবাকে এতটা বিচলিত হয়ে পড়তে দেখে আমার মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। বাবা সূচ ধরতেই আমি খানিক ব্যথা পেয়ে বাবাকে বললাম, বাবা, এভাবে কাজ হবে না, আমার ব্যথা লাগছে ভীষণ, আপনি আমাকে ছেড়ে দিন। আমার কথাটা শুনে আমার বাবা মুচকি হেসে ফেলে বললেন, আরে কাজল মা আমার, আমি আছি তো, তুই এত চিন্তা করছিস কেন? আমি থুথু দিয়ে ঠিক করে দিচ্ছি। আমার বাবার কথাটা শুনে আমি মৃদু কণ্ঠে বললাম,
বাবা যাই করেন একটু দ্রুত করুন, আমার অনেক কাজ পড়ে আছে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা তার থুথু দিয়ে চেষ্টা করতেই আমি বাবাকে বললাম, বাবা হয়েছে তো, সূচ বেরিয়ে গেছে। আমার কথাটা শুনে বাবা মুচকি হেসে ফেলে বলল, হ্যাঁ মা, ঠিক হয়ে গেছে। এখন দে, আমি কাজ করে দিচ্ছি, তোকে কোনো কাজ করতে হবে না। আমি বাবার কথাটা শুনে বললাম, তা কি হয়? আপনি একা সকল কাজ করতে পারবেন না, আমিও আপনাকে সাহায্য করছি বাবা। আমার কথাটা শুনে বাবা আর কিছু বললেন না। সত্যি আমার বাবা মায়ের মতো মানুষ হয় না। আমার বাবা মা আমার এতটা খেয়াল রাখেন যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আর আমার বাবা একসাথেই জামাগুলো সেলাই করার কাজ করতে লাগলাম। সেই সাথে বাবার সাথে গল্পও করতে লাগলাম। আমার বাবার সাথে বসে গল্প করে কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে। আজ আমি কতটা খুশি তা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আর আমার বাবা প্রায় ঘন্টা 2 সময় একসাথে কাজ করলাম। আমাদের কাজ শেষ হয়ে যেতেই আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বললেন, কাজল মা, এখন কি আর ব্যথা করছে? আমি মুচকি হেসে বাবার প্রশ্নের উত্তরে বললাম, না বাবা, এখন একদম ঠিক আছে। আপনি এখন ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। আমার বাবা বললেন, ঠিক আছে। অতঃপর আর কি, বাবা আমার ঘর থেকে চলে যাওয়ার পর আমি মুচকি একটা হাসি দিয়ে নিজেও ফ্রেশ হতে চলে গেলাম। আজ আমি সত্যি মন থেকে ভীষণ রকম খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।